গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে এখন বাজে 9:30 থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে আমার কাজকর্ম সব হয়ে গেছে। আর আজকে এখন যাচ্ছি তোমার স্কুলে, বড় ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। ওর বাবা নেই, মাঠে গেছে, পাট ছাড়াচ্ছে না কি করছে, তো তার জন্য আমাকে যেতে হচ্ছে। আর অনেক দেরি হয়ে গেছে, বড় ছেলে ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছে। এই যে এখন খাচ্ছে সবে মাত্র 9:30। এখন বেরোতে পারলে খুব ভালো হতো। ছোটো সোনাকে খাইয়ে ওর পিসির কাছে দিয়ে এলাম। তারপরে এই যে আমি রেডি হইনি, দিয়ে স্কুলে দিয়ে আসবো। তারপরে এসে রান্না করবো, প্রচুর তারা লেগে যাবে। আজকে আমার রান্না করতে প্রচুর বেলা হয়ে যাবে। চলো রেডি হয়নি। সকালবেলা আমার এমনিতেই প্রচুর কাজের চাপ থাকে, তারপরে আবার বড় ছেলেকে স্কুলে দিয়ে আসা। আর মায়ের এখনও চান টান হয়নি, কারণ ভাত বসাতে হবে, দেরি হয়ে যাবে। ওদিকে আবার বরমশাই মাঠে গেছে, কোন সময় যে বাড়ি চলে আসবে, ভাত খাবে, টাইম মতন ভাত পাবে না, সেই জন্য আমার টেনশন হচ্ছে। আর বড় ছেলেকে কখন থেকে সকালবেলা ঘুম থেকে আমি ডাকছি যে তাড়াতাড়ি তোকে স্কুলে দিয়ে আসবো, আবার ধরো এখান থেকে হেঁটে যাবো, তো আরও দেরি হবে, তাই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ি থেকে। কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে, সে ডেকে ডেকে ঘুম থেকে উঠতেই চাইবে না। প্রচুর লেট হয়ে গেছে, 9:45 বাজে। এরকম সময় বাড়ি থেকে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে উনি এখন খাচ্ছে, খাওয়া তো কমপ্লিট হয়নি, ও খাবে। তারপর আবার রাস্তা থেকে টোটো সবসময় পাওয়া যায়, কিন্তু ওই যে কানলার দিকে এখন যেতে চাইছে না, বৃষ্টির জন্য জল জমে আছে তো রাস্তায়, কানলার দিকে কেউ যেতে চাইছে না। ব্যাগটা এখন থেকেই কাঁধে নিয়ে নিচ্ছে। না, হাতে করে নিয়ে যাবো। হাতে করে নিয়ে যাবি, বৃষ্টি পড়ছে না, রেনকোট পরবি। থেমে গিয়েছে। তাহলে ভিজে ভিজে চ। রেনকোট পরতে হবে না। এই একটা ছেলে হয়েছে, কিছুতেই রেনকোট পরবে না। ও রেনকোট পরতে এত বিরক্ত লাগে কেন, আমি সেটাই ভেবে পাই না। ভিজে ভিজে যাবে সেও, আচ্ছা, কিন্তু রেনকোট পরবে না। দেখো কত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বাড়ি থেকেই ভাবলাম টোটো করে একদম ডাইরেক্ট কানলা চলে যাব, কিন্তু টোটো পেলাম না। মাঝ রাস্তায় বেরিয়ে ঝমঝম করে বৃষ্টি, আমিও গেছি ভিজে। আবার ওর বইয়ের ব্যাগটাও পুরো ভিজে গেছে। ও যদি রেনকোটটা পরতো তাহলে বইয়ের ব্যাগটা ভিজতো না, ও ভিজে গেছে। আজকে সারাদিন স্কুলে ওই ভিজে গায়েই বসে থাকতে হবে ওর জন্য। আমি বারবার করে বললাম রেনকোট পর। আর যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে তাহলে কি ছাতায় জল আটকায় কখনো? আমি তো গেছি ভিজে, আমার কথা বাদই দিলাম, আমি বাড়ি এসে চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু বড় ছেলে সারাদিন তো স্কুলে বসে থাকতে হবে। কথা বললে যদি শোনে তো ভালো লাগে। এত বৃষ্টির ছাড় যাচ্ছে যে, এই যে দেখো টোটোর যে পর্দাগুলো দেওয়া আছে তাও প্রচণ্ড জল আসছে, একবার এত জল আসছে পুরো ভিজে গেছে। আর প্রচুর বৃষ্টি পড়ছে, তো তার জন্য টোটো বা অটো কিচ্ছু ছিল না। যদিও একটা টোটো পেলাম। এই যে এই টোটোওয়ালাটা আমার এত ভাড়া চাইলো, যেখানে 15 টাকায় হয়ে যায় সেখানে চাইলো 40 টাকা। আমাকে বাধ্য হয়ে যেতে হলো, কারণ প্রচুর টাইম পেরিয়ে যাচ্ছে। আর ছাতা নিয়ে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমাকে বাধ্য হয়ে এনার টোটোতেই আসতে হলো। তবুও বলে কয়ে আর কি 30 টাকা নিল, 15 টাকায় হয়ে যায় একজনের। একজনের ভাড়া নেয় 15 টাকা, আমাদের ধাত্রীগ্রাম থেকে কানলা অবধি ভাড়া 15 টাকা। আর ওই টোটোওয়ালা দেখছে যে একটাও টোটো নেই বা কোনো অটো নেই, প্রচুর জল পড়ছে, তারপরে আবার যাবেই, তাই জন্য ভাড়াটা আমাকে বেশি বলেছিল, 40 টাকা বলেছিল। তো যাই হোক, কিছু করার নেই, স্কুলের টাইম পেরিয়ে যাচ্ছে, গেট বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর কি বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই ওনার টোটো করে ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি আবার বাড়ি ফিরলাম। আর আসার সময় কিন্তু 15 টাকায় ভাড়াই নিয়েছি, বেশি নেয়নি। ওড়নাটা পুরো ভিজে গেছে, একদম ডপ ডপ করছে। আমার তো একদম যাচ্ছে না এই অবস্থা। ফোনটাও ভিজে গেছে, পাটা সব ভিজে গেছে, একদম পুরো জামা ভিজে গেছে, পুরো ভিজে ডপ ডপ হয়ে গেছে। সব চেঞ্জ করে কেচে দিতে হবে। উফ, ইস, এবার যা ঠান্ডা লাগবে না মনে হচ্ছে চিপলে জল বেরোবে জামা দিয়ে, এত ডপডপ করে ভিজে গেছে। খুব ঝমঝম করে বৃষ্টি পড়লে জল আটকায় ছাতায়। আবার অটোগুলো তো জলে ভর্তি, সব সব করছে। তোর বাবা তো এখনো আসেনি মাঠ থেকে, নিচে যাই, মা রান্না করছে, দেখি। ওদিকে আমার শাশুড়ি মা আছে বলে তাই, দেখো টাইম মতন ভাতটা তো বসিয়ে, ভাত আবার হয়েও গেছে। আমি আসতে অনেকটা লেট করেছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ওদিক থেকেও অটো পাচ্ছিলাম না, সেই জন্য আমার আসতে 10টা 15 বেজে গেছিলো। যেখানে 10:45-টার মধ্যে বাড়ি ঢুকে যাই, সেখানে 10টা 15 বেজে গেছিলো। এদিকে এসে দেখছি মায়ের ভাত হয়ে গেছে, আবার একটা তরকারিও হয়ে গেছে। তো যাই হোক, মা ছিল বলে তাই তরকারিটা করে রেখে দিয়েছে, ভাতটাও হয়ে গেছে, তা না হলে আমাকে এসে কিন্তু ভাতটা বসাতে হতো। আগে কিন্তু বড় ছেলেকে যখন ছোটোবেলা আমি স্কুলে দিয়ে আসতাম, করোনাটা হয়ে যাওয়ার আগে কিন্তু আমাকে
স্কুলে দিয়ে আসতাম। তখন কিন্তু ওই এক হাঁড়ি ভাত আমি রান্না করেই দিয়ে যেতাম। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম, দিয়ে কাজটা সেরে নিয়ে বাসি কাপড়টা কেচে নিতাম, দিয়ে ভাতটা বসিয়ে দিতাম, দিয়ে আমার বড় ছেলের টিফিন মিফিন গ্যাসে বানিয়ে দিতাম। আর ওদিকে ভাতটা হতো, একদিকে ভাত হয়ে গেলে ওকে ফ্যানে ফ্যানে ভাত তুলে খাইয়ে দিতাম, দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে দৌড়তো। মানে তখন যে আমার কি উটোপাটা লাগতো সে কি বলবো। দিয়ে আবার ওই বাড়ি আসতাম, বাড়ি এসে কিন্তু রান্না বান্না তরকারি সব কিছু তখন করতাম। তো যাই হোক, মা এদিকে সব কমপ্লিট করে রেখে দিয়েছে। সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়, জানো তো, অনেক কিছুই বদলে যায়। তো প্রচুর হেল্প হয়েছে এদিকে আমার। দেখো মা কি সুন্দর একটা তরকারি করেছে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে। এই তরকারিটা কি অসাধারণ লাগে খেতে, নিরামিষ তরকারি তো খুব ভালো লাগে খেতে। আর আজকে রান্না বান্না তেমন কিছু নেই, কারণ বড়মশাই নেই বাড়িতে, মাঠে গেছে। আর ওই যে কাল একটা মাছ এনেছিল না, ওই মাছটা আজকে ঝাল করব। আর এই যে তরকারিটা করেছে, এই তরকারি আর ওই মাছের ঝাল আর একটু ডাল করলেই হয়ে যাবে। মা তো একটা তরকারি করে ফেলেছে। তারপর আমি ভাত টাত খেলাম, গুবলু সোনাকে এসে খাওয়ালাম, আর মায়ের ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম, কারণ মা রান্না করছিল তো ঠাকুরের বাসনগুলো ধুতে পারিনি, ওদিকে আহ্নিক করতে পারিনি, পুজো করতে পারিনি। প্রচুর দেরি হয়ে গেছে, মায়ের প্রায় 11টা বেজে গেছে। আর আলু সিদ্ধ মেখে বাবাকে ভাতটা দিতে গিয়ে না মায়ের প্রচুর বেলা হয়ে যায়। তো তার জন্য মাকে বললাম আপনি আহ্নিক করতে বসেন, আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছি। তো মা ধরো ঠাকুরের বাসনগুলো ধোয়, তারপরে পুজোটা করে, আহ্নিক করে, তারপরে ভাত খেতে পারে। তাই ঠাকুরের বাসনগুলো আমি ওদিকে ধুয়ে দিলাম। মা এখন আহ্নিক করছে, আমি ভাবলাম যে মায়ের সাথে একবারেই ভাত খাবো। মাও এখনও ভাত খায়নি, আমি কি করে খাই একা একা বলো। তো মা আবার বললো যে তুমি দুটো ভাত খাও, খেয়ে তারপরে রান্নাবান্না করো, কারণ সকালবেলায় তাড়াহুড়ো করে চাটাও খেয়ে যায়নি, কিছুই খায়নি এখনও পর্যন্ত, মানে পেটে কোনো দানাপানি পড়েনি। সকালবেলা উঠে প্রচুর হুটোপাটা লেগে গেছিলো, সকালবেলা যে ধীরে সুস্থে একটু চা খাবো সে সময়টা পর্যন্ত পাইনি। তো তার জন্য আমি আর কিছু খাইনি। তারপর ভাবলাম যে উনুনটা কামাই দিয়ে লাভ নেই, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে আবার রোদও হচ্ছে। আমি যে সময়টা বাড়ি ঢুকলাম না তখন প্রচুর বৃষ্টি হচ্ছে। মা বললো এখানে রান্না করতে হবে না, তুমি গ্যাসে নিয়ে চলে যাও। ওই যে এখানে রান্না করতে করতে আবার গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না, এই বয়ে বয়ে নিয়ে যাব, আবার ওখানটা নোংরা হবে। অলরেডি তো এখানে নোংরা হয়েই আছে, আবার বারান্দাটা নোংরা করব। তাই জন্য ভাবলাম যাই হোক, এখানে আর তো বেশি রান্না নেই, শুধু মাছটা করব আর ডাল করলেই হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যাই হোক, কষ্ট হোক, এখানেই রান্নাটা করে নিই। আর তো যাই হোক, মা কিন্তু আমাকে খুব বকছিল ভাত খায়নি বলে, সকালবেলা কিছু খায়নি। তো মা বারবার বলছিল তুমি ভাতটা খেয়ে গিয়ে রান্না করতে বসো, এখন তরকারিটা হচ্ছে হোক। কিন্তু মেন কথা কি জানো তো, এবার আমার শাশুড়ি মা যদি ভাত আমাকে বেড়ে দেয় না, সেই ভাতটা আমার খেতে খুব ভালো লাগে। সত্যি করে মনের কথা তোমাদের বলছি, যে সকালবেলা জল খাবারের ভাতটা না মা বেড়ে দিলে আমার সেই ভাতটা খেতে খুব ভালো লাগে। নিজে নিজে বেড়ে খেতে কেমন যেন একটা লাগে। ছোটোবেলায় মা যখন ভাত বেড়ে দিত তখন খুব স্বাদ লাগতো। মা মাঝে মাঝে ধরো একটু ঘুমোচ্ছে, তখন খিদে পেতো 1টা 1:30টার সময়, ও মা ভাত দাও না, ভাত দাও না। মা শুধু বলতো যে যা না একটু মা বেড়ে ভাতটা খা না। কিছুতেই খেতাম না, শুধু মা যতক্ষণ আমাকে মা ভাতটা বেড়ে দিত ততক্ষণ খেতাম না। মানে মায়ের বেড়ে দেওয়া হাতে সে ভাতটা কিন্তু সত্যি করে খুব স্বাদ লাগে। আর রাত্রেবেলা তো ভাত আমি বেড়ে নিয়ে আসি, তারপরে দুপুরবেলা তো সেই সেম ভাত আমি বেড়ে নিয়ে আসি, কারণ সকালে জলখাবার বেলাটাই শুধু মা ভাতটা বেড়ে দেয় তখন খাই। ভাত কটা সত্যি খুব ভালো লাগে। এমনি তো জলখাবারে খুব কম ভাত খাই, খেতে পারি না, একদমই খুব কম। আর সকালবেলা যেদিনকে চাটা খাই সেদিন তো ভাত খেতে ইচ্ছা করে না। তো যে কটা ভাতই খায় না কেন, ওই মা বেড়ে দিলে তবেই খেতে ভালো লাগে। তো যাই হোক, মা পুজো হয়ে গেল, আহ্নিক করা হয়ে গেল, মাছ ভাজতে ভাজতে মানে কড়াইয়ে মাছ দিতে দিতেই দুটো ভাত কোনোরকম গিয়ে খেয়ে আসলাম। মাও ওদিকে ভাত খেয়ে নিল, তারপর আমিও ভাত খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর এই যে মাছের ঝালটা করে নিলাম। আর আমরা কিন্তু এই মাছে আলু দিয়ে ঝোল করি, আজকে আর করলাম না, কারণ মাছটা বাসি মাছ, এই মাছটা আলু দিয়ে ঝোল করলে খুব একটা ভালো লাগবে না খেতে। আর আজকে মাছটাতে সর্ষে বাটা দিয়েছি, সিলভার কাপ মাছে সর্ষে বাটা দিয়ে আগের দিন করেছিলাম, ভালোই লাগছিল খেতে। সর্ষে বাটা দিয়ে কখনো করি না, আদা জিরে বাটা দিয়েই করি, তো ভাবলাম আজকে একটু সর্ষে বাটা দিয়েই করি। আর এই যে ডালটা বসিয়েছি, মুসুর ডাল, এটা উনুনটা নিভে গেছে তো তাই জন্য ধোঁয়াচ্ছে। আর জল পড়ছে না, উনুনের ভিতরে জল ঢুকে যাচ্ছে, প্রচুর পরিমাণে ছাট আসলে তখন এই উনুনের ভিতরে জলটা ঢুকে যায়। তো যাই হোক, কোনোরকম কষ্ট মষ্ট করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। ওই যে মা তো একটা তরকারি করে ফেলেছিল, আমি মাছটা ঝাল করলাম আর ডালটা করলাম, ব্যাস। তাও কি ভাগ্যে মা তরকারিটা বসিয়ে দিয়েছিল, মা যদি আমার আশায় বসে থাকতো তাহলে আমার আরও দেরি হয়ে যেত রান্না করতে। এমনিতে বৃষ্টি, তার উপরে আবার রান্না দেরি হয়ে গেলে আরও কেমন খিচিপিচি লেগে যায়। তো যাই হোক, আমার তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। ওদিকে আমার গুবলু সোনাকে চান করিয়ে দিয়েছে মা। আর ওই যে তখন সকালবেলা বাড়ি এলাম না স্কুল থেকে এসে, তখন একবারে গাটা ধুয়ে নিয়েছি, মাথায় আর জল দিইনি, বৃষ্টির জল মাথায় পড়েছে তো, দিয়ে মাথাটা কেমন যন্ত্রণা করছে। তো চান টান আমি করিনি, তখন একবারে গাটা ধুয়ে নিয়েছি, কারণ পুরোটাই ভিজে গেছিলাম, তার জন্য একবারে গা হাত পাটা ধুয়ে নিয়েছিলাম। আর মাথার সামনাটা হালকা করে জল দিয়েছি, আর পুরোটা মাথায় জল দিইনি, কারণ বর্ষাকাল, রোদ হচ্ছে না, চুল শুকোবে না, দিয়ে শরীরটা খারাপ করবে আরও।
তো যাই হোক, তারপর গুবলু সোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি ভাত খেয়ে নিচ্ছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর আমার এই ডাঁটার তরকারিটা যে কি সুন্দর হয়েছে সে কি বলবো, মানে এত টেস্ট হয়েছে, এতটাই ভালো হয়েছে, খুব ভালো লাগলো খেতে। ডাঁটার মধ্যে ওই যে বড়ি দেওয়া আছে তো, তার জন্য আরও বেশি খেতে ভালো হয়েছে। আর ভাত খেলাম অনেকটাই লেটে, আমার বর সে বাড়ি এলো, তারপরে আমি ভাত খেতে বসলাম। আর ভাত টাত খাওয়ার পর আমার গুবলু সোনা উঠে পড়লো, অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে তো, তাই জন্য ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে দেখো খেলা করছে, দোল দোল খাচ্ছে। ওই যে ওটা হচ্ছে যে আমার দেওরের ছেলে ওটা, তো ওর সাথেই আর কি বিকেলবেলা প্রত্যেক দিন আসে আমাদের বাড়িতে, খেলা করে, আমার বড় ছেলের সাথে খেলা করে। এই যে দেখো এখন দোল দিচ্ছে, দোল খাচ্ছে। আর এই দোলনাটা ওর বাবা বানিয়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। মাঝে মাঝে একটু দোল খাই, ওর খুব মজাই লাগে। আর দোল খেতে কার না ভালো লাগে বলো তো? ছোটোবেলায় যে দোল খেতে এত ভালোবাসতাম সে কি বলবো। মানে আমাদের পাড়ার ছেলেপেলে সব এক জায়গায় জড়ো হতো, তখন দোল খাবো বলে বলতাম, তখন কি করতো, ওই গাছের ডালে ওই একটা মানে কি বলবো, কি সুন্দর করে একটা দোলনা বানিয়ে ফেলতো, খুব সুন্দর করে। এখন তো কত সুন্দর সুন্দর দোলনা কিনতে পাওয়া যায়, তখন কি আর সেসব ছিল? এত সুন্দর একটা দোলনা বানিয়ে ফেলতো, ওই তাতেই দোলনা খেতাম, আর সর্বক্ষণ সে দোলনায় চেপে বসে থাকতাম। আর মায়ের কাছে খুব বকা খেতাম। বাড়িতে তো দোলনা করার মতো সেরকম কিছু ছিল না, গাছটা ছিল, কিন্তু দোলনা করার মতো কোনো উপায় ছিল না। সেই জন্য ওই রাস্তায় গিয়ে ওরকম বসে বসে দোলনা খেতাম সর্বক্ষণ, সব সময়। আর বাড়িতে থাকতামই না। আর দুপুর টাইমটা হতো তো, খাওয়া দাওয়া করার পর মা যখন ঘুমোতো, তখন পাড়ার সব বাচ্চাগুলো ডাকতে আসতো, যখন আমি ছোট ছিলাম। আর ডাকতো, চুপি চুপি করে ডাকতো। যদি জোরে জোরে ডাকতো মা, তাহলে দিত বাটাম একদম ধরে, যে যেতেই দিত না, খেলতেই যেতে দিত না দুপুরবেলা। চুপি চুপি মাকে না জানিয়ে একদম মা ঘুমোতো, টুক করে বেরিয়ে চলে আসতাম। কিন্তু বাড়ি আসার সময় তখন খুব ভয় লাগতো, তখন অনেকটা দেরি হয়ে যেত, প্রায় সন্ধে সন্ধে লেগে যাচ্ছে, তাও বাড়ি আসতে ইচ্ছা করতো না। এত খেলা করতে ভালোবাসতাম, আর কত কি না খেলা ছিল, কত খেলা করেছি সত্যি। তখন অনেক রকমের খেলা ছিল, লুকোচুরি খেলা করতাম, তারপরে সেই ছু কিতকিত, তারপরে রুমাল ছুরি, সে পিছনে গোল করে রুমাল দিয়ে পিঠে গুদুম করে মেরে দেওয়া সেই খেলাটা, তারপরে বিদ্যা খেলা, মানে অনেক রকমের, সে আর নামটা মতো মনে নেই। আর 16 ঘুঁটি তোমরা খেলেছো কখনো? 16 ঘুঁটি খেলাটা যে কি ভালো লাগতো। আমরা একটা ছকের মতন করতাম, দিয়ে 16 ঘুঁটি খেলতাম। আর সেই খেলাটা এখন কিন্তু ফোনের মাধ্যমে হয়েছে, মানে এখন একটা অ্যাপস বেরিয়ে গেছে 16 ঘুঁটি, সেটা ফোনেতে খেলা যায়। আবার লুডো খেলা, লুডো খেলাতে যে কি মানে কি বলবো, এত হেরেছি, এত হেরেছি। আমার একটা বান্ধবী ছিল, ও আমাকে কিভাবে যে হারাতো আমি নিজেও জানতাম না। আর বারবার হারতাম, আর বারবার ওর সাথে খেলতাম, যে ওকে আমি কবে হারাবো, কিন্তু হারাতে পারিনি আজ পর্যন্ত। ওকে আমি হারাতে পারিনি, আজ বলা ভুল, কারণ বিয়ের আগে অবধি খেলতাম, বিয়ের আগে কিন্তু কোনোদিন ওকে হারাতে পারিনি। ও এতটাই চালাক ছিল, এত সুন্দর লুডো খেলতে পারতো, কোনোদিন ওকে হারাতে পারিনি। আসলে তখন যদি ফোনের যুগ থাকতো না, তাহলে ও কেন্টো করতে পারতো না, কারণ বোর্ডে যে খেলাটা সেটা কিন্তু কীভাবে যে কেন্টো করে ফেলতো বুঝতে পারতাম না, ধরতে পারতাম না। আর এখন ফোনে কেমন বলো তো, এখন কেউ মানে কেন্টো করতে পারবে না, কোনো মজা করে ঘুঁটি কিছু লোকাতে পারবে না বা কিছু করতে পারবে না। যাই হোক, সেটা এখন ফোনে করা যায় না। আমি আর আমার বর জানো তো রাত জেগে জেগে খুব ওরকম লুডো খেলেছি এই ফোনেতে, কিন্তু আমার বরকে খুব হারিয়েছি। আমার খুব মজা লাগতো বরকে যখন লুডো খেলাতে হারাতাম, ভীষণ ভালো লাগতো। ছাদে ভিডিও ডাউনলোড করতে এলাম, আপলোড করতে এলাম। প্রচুর মানে বৃষ্টি পড়লে নেটওয়ার্কে কাজই করে না, একদম ঘরের ভিতরেই হয়ে যায়, কিন্তু ছাদে আসতে হলে ওই বৃষ্টির জন্য হচ্ছে না। বৃষ্টি পড়ছে, ছিপছিপ করে পড়ছে, জোরে জোরে পড়লে আর দাঁড়িয়ে থাকতে পারতাম না। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। কিন্তু ছাদের মধ্যে 5Gটা ভালো চলে, কি আর করা যাবে। একটু ছিপছিপ করে পড়ছে, জোরে জোরে বৃষ্টি পড়লে আর থাকতাম না, পালিয়ে ভিজেই যেতাম। সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে যে ভিডিও আজকে এডিটিং করতে দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। ওই জন্য গুবলু সোনা নিচে আছে মায়ের কাছে। দেখি, খিদেও পেয়েছে খুব, মুড়ি খাবো, খুব খিদে পেয়েছে। আমার বর আসুক দিয়ে মুড়ি খাবো, আস্তে আস্তে 8টা বাজবে। নাও, আজকেও মাংস নিয়ে এসেছে। ওই যে ঠান্ডা লেগেছে, মুখে ভালো লাগছে না, তার জন্য আজকেও মাংস নিয়েছে। 3 দিন ধরে মাংস খেয়ে যাচ্ছে। আমার বড় ছেলের তো খুব ভালো, রোজ মাংস হলে খুব ভালো হয়। আমার ভালো লাগে, কিন্তু তাও রোজ রোজ খুব একটা ভালো লাগে না। রোজ মাছ খাওয়া যায়, রোজ মাংস খাওয়া যায় না। চলো মাংসটা এবার রান্না করি, তারপর রুটিও হবে। রোজ রোজ মাংস কিন্তু ভালো লাগে না জানো, রোজ কিন্তু মাছ খাওয়া যায়, কিন্তু রোজ মাংস খেতে একদমই ভালো লাগে না। তো কি আর করা যাবে বলো দেখি। আমার বর মশাইয়ের এখন ঠান্ডা লেগেছে, শরীর ভালো লাগছে না, ওর এখন মুখে কিছু ভালো লাগছে না খেতে। দুপুরবেলা অনেক দেরি করে বাড়ি আসে, দিয়ে সেই সারাদিন খাটাখাটনি করে, তো জলে টলে খাটাখাটনি করে এসে ভাত খেতে পারে না একদম। তাই জন্য রাত্রেবেলাটা না মাংস খেতে ইচ্ছা করে খুব। তো তার জন্য ওই মাংস 3 দিন ধরে খাওয়া হচ্ছে। পরশু দিন হয়েছে, কাল হয়েছে, আবার আজকে। আর আমার বড় ছেলের তো ভীষণ মানে খুব খুশি, ও
ও রোজ হলে রোজই ও খাবে, খুব ভালো লাগে ওর খেতে। কিন্তু ভালো লাগলেও কি বলতো, রোজ কিন্তু ডেলি ভালো লাগে না খেতে, যে কোনো জিনিসই। মাছটা তাও ডেলি খাওয়া যায়, কিন্তু মাংসটা রোজ রোজ ভালো লাগে না খেতে। তো যাই হোক, তারপর আমি ভাবলাম যে নিচে চলে যাই, একদম নিচে গিয়ে মশলা একদম বেটে আলু মালু কেটে নিয়ে তারপরেই উপরে আসবো, কারণ মিক্সার গ্রাইন্ডারটা নিচে থাকে আর রান্না করব আমি উপরে, নিচে করি না। এই রাতের রান্নাটা উপরেই করি, মানে কোনো মাংস বা কোনো তরকারি হলে আমি উপরেই করি। আর ভাত হলে মা নিচে গ্যাসে করে নেয়, কারণ বাবা ভাত খায়, যেটু ভাত খায়, তাহলে আমাকে বয়ে বয়ে আবার নিচে আনতে হবে। আর এদিকে মাংসটা উপরে করলে, মাংস হয়ে গেলে আমি তরকারিটা বাটি করে এনে নিচে দিয়ে দিতে পারি। আর ভাত হবে না, কারণ ভাত সকালবেলার ভাত না আছে, ওই ভাতগুলো না গরম করে খেয়ে নেব। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে মা, যখন দুপুরবেলা আমরা খেয়েছি, খাওয়া দাওয়া করার পর ভাত কটা ফ্রিজে রেখে দিয়েছে। সে ভাতটা গরম করে আর কি খেলে না বোঝা যায় না, পুরো মনে হয় যেন একদম গরম গরম ভাতই খাচ্ছি। আর মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত বেশ ভালোই লাগবে খেতে। তারপর 8:30টার সময় আমার বরমশা দোকান বন্ধ করে বাড়ি এলো। এবার 8:30টায় আর কি মুড়ি খাবো বলো তো, খুব খিদে পেয়ে গেছিলো। ভাবলাম কখন আসবে একসাথে মুড়ি খাবো, কিন্তু আর খাওয়া হলো না। তাই ভাবলাম যে মাংস তো করবোই, তাহলে একটু পাঁপড় ভেজে নিই, দিয়ে একটু পাঁপড়টা আর কি চিবাই, পাঁপড় চিবাতে আর কি তরকারিটা করি, তাহলে খিদেটাও অন্তত মরবে। আর রাত হয়ে যাবে, কারণ এখন 8:30 বাজে, মাংসটা বানাতে প্রায় 9টা বেজেই যাবে। আর আমার বরমশাই আবার বললো যে থাক, আজকে আর মাংস দিয়ে রুটি খাবো না, রুটি খেতে ইচ্ছা করছে না, তুমি বরং মাংসটা বেশ ভালো করে রান্না করো, আমি মাংস দিয়ে মুড়ি খাবো। মুড়ি দিয়ে মাংস দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো তো। আমি কিন্তু ছোটোবেলাতেও খেতাম, তবে মাংস দিয়ে মুড়ি খেতাম না, আমি খেতাম আলু ঝোল দিয়ে মুড়ি খেতাম। কিন্তু এখন খাই, আমার বর আবার মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, বেশ টেস্টি লাগে কিন্তু খেতে, খুব ভালো লাগে। তো তাই জন্য বললো যে মাংস দিয়ে মুড়ি খাবো। আর মা ওদিকে বললো যে ভাত খুব বেশি নেই, দুজনের মতন হবে। তাহলে আমি মাকে বললাম ঠিক আছে, তাহলে আপনি ভাত খেয়ে নেবেন, আমি মাংস দিয়ে মুড়ি খেয়ে নেবো, কারণ আমারও ভালো লাগে খেতে মাংস দিয়ে মুড়ি। তো যাই হোক, তারপরে এই যে মাংসটা রান্না করে নিলাম, দুটো পাঁপড় ভেজে নিলাম, দিয়ে ওই পাঁপড় খেতে খেতে আর কি মাংসটা রান্না করে নিচ্ছি। এই খিনিলি দেখি দেখি আলু কি খায় কে জানে, এই কাঁচা আলুগুলো তো সেটাই ভেবে পাই না, ভালো লাগে। হ্যাঁ, কি অবস্থা দেখো, এই মাংসের আলুগুলো ভেজে রেখে দিই, এই ছোটোবেলা থেকে কাঁচা আলুগুলো কি যে খায় আমি বুঝি না। ভালো লাগছে, কাঁচা কাঁচা তো ভিতরটা। আর বড় হলি না রে তুই, কি বলবো বল। এই আমার বড় ছেলে আবার কি খায় কে জানে, এই মাংস যখনই রান্না করি না, তখন আলুগুলো ভেজে তুলে রাখি, তো সেই আলুগুলো ওর ভীষণ ভালো লাগে খেতে। ছোটোবেলাতে তো খুব বেশি খেত, আর এখন বড় হয়ে গেছে, খুব একটা অত খায় না। কিন্তু ওই যে ভেজে রেখে দিয়েছি, কি ভাগ্যে দেখে ফেলেছে, দিয়ে নিয়ে চলে গেল ছো মেরে একদম। কি খায় কে জানে, কাঁচা কাঁচা থাকে তো, ভিতরটা ভালোই কাঁচা থাকে আলুর ভিতরটা, ওর আবার কি টেস্ট লাগে কে জানে। আগে আবার কি কত জানো তো, ওই ভেজে রেখে দিতাম আলুটা, ওই আলুটা নিয়ে জলের মধ্যে চুবাতো, দিয়ে জল থেকে ধুয়ে খেতে, বলতো নাকি খুব ভালো লাগে, খুব টেস্ট লাগবে। একটাতে আবার হতো না, মানে 4টে-5টা করে ওর জন্য ওরকম আলু দিতে হতো। কি খায় আমি সেটাই ভেবে পাই না। তো যাই হোক, ও খুব ভালো লাগে, টেস্ট লাগে হয়তো, সেই জন্য খায়। তো তারপরে এই যে দেখো, আমিও মাংস দিয়ে মুড়ি খাচ্ছি। সত্যি মাংস দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগলো খেতে, জানো তো। রুটি তো খাই, ভাতও খাই, মুড়ি দিয়ে পুরো একটু অন্যরকম অসাধারণ লাগে খেতে। তোমরা মাংস দিয়ে কখনো মুড়ি খেয়েছো নাকি, কমেন্ট করে জানিও তো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।